এই দেখুন সেই পুকুর যেখানে ব্রিটিশরা সাঁওতালদের কেটে টুকরো টুকরো করে ভাসিয়ে দিয়েছিল, তাদের লাশ সেই পুকুরের সামনে দাঁড়িয়ে আছে বন্ধুরা। 1855 সালের সাঁওতাল বিদ্রোহের ইতিহাসের সঙ্গে জড়িত এই পুকুরের ইতিহাস। এই সাঁওতালকাটা পুকুর তো বহু পুরনো, ধামাচাপা হয়ে পড়েছিল। এক মর্মান্তিক ইতিহাসের সাক্ষী এই সাঁওতালকাটা পুকুর, এক আন্দোলনের করুণ পরিণতির সাক্ষী এই সাঁওতালকাটা পুকুর। জড়িয়ে আছে কত কি ইতিহাস, কত মানুষের চোখের জল, কত মানুষের রক্তের বলিদান হয়েছে এই পুকুরে। আবার একটা সকাল, আবার একটা ছুটির দিন, তাই শুরু হলো আবার নতুন করে পথ চলা। তবে এবারের পথ চলাটা আমি মুর্শিদাবাদ থেকে শুরু করিনি। বিশেষ কারণে আমাকে আসতে হয়েছিল বীরভূমের শান্তিনিকেতনে, তাই পথ চলাটা এবার শান্তিনিকেতন থেকেই শুরু করলাম। সেদিন ঝাড়খণ্ড থেকে কেশব মণ্ডল নামে এক যুবক আমাকে ফোন করে জানায় যে সেখানে নাকি এক সাঁওতালকাটা পুকুর আছে, যার সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস। সাঁওতাল বিদ্রোহের রক্তাক্ত ইতিহাসের সাক্ষী সেই সাঁওতালকাটা পুকুর শুনে কিছুটা চমকে গিয়েছিলাম। তাই আর অপেক্ষা না করেই একদিন বেরিয়ে পড়লাম এই সাঁওতালকাটা পুকুরের উদ্দেশ্যে ঝাড়খণ্ডে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বীরভূম জেলার সদর শহর সিউড়িতে। মোবাইলের নেভিগেশন ধরে এগিয়ে যাচ্ছিলাম, তাই খুব বেশি অসুবিধা হলো না। সিউড়ি শহরকে অতিক্রম করে আমি এগিয়ে চললাম ঝাড়খণ্ডের রাস্তায়। ঝাড়খণ্ডের রাস্তাঘাট বেশ ভালো লাগে, কখনো উঁচু কখনো নিচু, আর প্রাকৃতিক পরিবেশও যেন চমৎকার। এই যে রাস্তাটা গিয়েছে এটা চলে গেছে ঝাড়খণ্ডে। আমি এখন ঝাড়খণ্ডেই আছি। এখানে আমার সঙ্গে দেখা করার কথা ছিল যার সাথে কেশব এখানে দাঁড়িয়ে আছে। কেশবের সাথে আমি এখানে মিট করেছি, কেশব এখানেই দাঁড়িয়ে আছে। কেশবের পরিচয় আপনাদের দেব। আর কিছুটা গেলেই যেখানে আজকে যাওয়ার পরিকল্পনা ছিল সাঁওতালকাটা পুকুর, সেই সাঁওতালকাটা পুকুর আর কিছুটা গেলেই আমরা দেখতে পাবো। এই হলো সেই কেশব মণ্ডল। কেশবের ডাকে আমি আজকে এসেছি। আজকে আমরা যাব সাঁওতালকাটা পুকুর, একটু পরেই দেখব। কেশবকে সাথে নিয়েই অবশেষে আমি পৌঁছে গেলাম সাঁওতালকাটা পুকুরে। সাঁওতালকাটা পুকুরের কিছুটা রক্ষণাবেক্ষণের কাজও শুরু হয়েছে। সেখানে বেশ কিছু মিস্ত্রি ও শ্রমিক কাজ করছে। পড়ে রয়েছে একটি সাইনবোর্ড, তাতে হিন্দি ভাষায় লেখা রয়েছে সাঁওতালকাটা পুকুর। তার সাথে লেখাও রয়েছে এই পুকুরের ইতিহাস। বন্ধুরা, আমরা এখন সেই জায়গায় এসে পৌঁছেছি। পাশেই রয়েছে সাঁওতালকাটা পুকুর, এক করুণ ইতিহাসের সাক্ষী এই সাঁওতালকাটা পুকুর। এই সাঁওতালকাটার পুকুরের পাশে আমরা দাঁড়িয়ে আছি যার কাছে, যে মানুষটার কাছে, তিনি হলেন গৌতম বাবু, যার একটা বিরাট অবদান আছে এখানকার ইতিহাসকে সংরক্ষণ করা, এবং সংরক্ষণ করা ছাড়াও এখানকার ইতিহাসকে তুলে দেওয়া এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা দুমকা জেলার রানীশ্বর ব্লকের দিগুলি গ্রামে এই যে পুকুরটার পাশে দাঁড়িয়ে আছি, এই পুকুরটার নাম সাঁওতালকাটা পুকুর। 1855 সালের সাঁওতাল বিদ্রোহের ইতিহাসের সঙ্গে জড়িত এই পুকুরের ইতিহাস। 1855 সালে যে সময় সাঁওতাল বিদ্রোহ হয়, সেই সময় এই এলাকাটা ছিল বীরভূম জেলার পশ্চিম ভাগ জঙ্গলমহল। মহাজনী শোষণ, জমির রাজস্ব বৃদ্ধি আর রেল লাইন বসানোর কাজের ইংরেজ ঠিকাদারদের সাঁওতাল রমণীদের ওপর শারীরিক অত্যাচারের বিরুদ্ধে গড়ে উঠেছিল আন্দোলন। আসুন বন্ধুরা, এবার ফিরে যায় সেই ইতিহাসের পাতায়। 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশীর যুদ্ধে পরাজিত হন নবাব সিরাজউদ্দৌলা। এরপর থেকেই বাংলার শাসন ব্যবস্থা কার্যত চলে যায় ইংরেজদের হাতে।
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। এই অধিকার বলে 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। এই রাজস্ব আদায় থেকে ছাড় পায়নি বাংলা, বিহারের দুর্ভেদ্য অরণ্য আর পাহাড়ি অঞ্চলের গভীরে থাকা আদিম অধিবাসীরাও। যুগ যুগ ধরে এইসব অঞ্চলে অবাধ বাসস্থান ছিল বাঘ, ভাল্লুক, হাতি, হরিণ, বনশুকর আর বিভিন্ন সাপদ এবং সরীসৃপদের। তারই মধ্যে আদিম অধিবাসীরাও বাস করত। আদিম অধিবাসীদের মধ্যে ছিল সাঁওতাল, মাল, পাহাড়িয়া, ওরাও ইত্যাদি। সাঁওতালরা ছিল সংখ্যায় বেশি, তারপর পাহাড়িয়া। পাহাড়িয়ারা পাহাড়ের মাথায় বাস করত। এরা ছিল দুর্ধর্ষ এবং হিংস্র প্রকৃতির। কৃষিকাজ এদের পছন্দের ছিল না। তারা ডাকাতি, লুট ইত্যাদি কাজেই লিপ্ত ছিল। সরকারি তরফে নানাভাবে তাদের সাহায্য করার চেষ্টা করা হয়। অবশেষে এই দুর্দমনীয় ভয়ঙ্কর পাহাড়িয়াদের জন্য 1832-33 সালে ভাগলপুর, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার অরণ্য পর্বত মিশ্রিত এক বিশাল ভূখণ্ড নিয়ে গঠিত হয় দামিনী কোহ। দামিনী কোহর আয়তন ছিল 1366 বর্গ মাইল। এর মধ্যে 500 বর্গ মাইল ব্যতীত সবই ছিল পাহাড়। পাকাপোক্ত পিলার দিয়ে দামিনী কোহর সীমানা নির্ধারণ করে দেওয়া হলো। কিন্তু পাহাড়িয়াদের এই স্থান পছন্দ হলো না। তারা পাহাড়ের উচ্চভূমিতেই বসবাস করা পছন্দ করত। সমতল ভূমি পড়েই রইল। এরপর অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয় অর্ধে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কটক, ধলভূম, মানভূম, বরাভূম, ছোটনাগপুর, পালামৌ, হাজারিবাগ, মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম থেকে দলে দলে সাঁওতালরা দামিনী কোহতে স্থায়ীভাবে বসবাসের জন্য আসতে থাকে। পাহাড় এবং পূর্বোক্ত সীমানার পিলারের মধ্যবর্তী অঞ্চলটিকে পাহাড়িয়ারা কোনো গুরুত্ব দেয়নি। আবার নিম্নভূমিতে বসবাসকারী হিন্দুদের মধ্যে জঙ্গল পরিষ্কার করে জমি তৈরি করার মানসিকতা এবং সাহসও ছিল না। কিন্তু সাঁওতালরা জঙ্গল পরিষ্কার করে উর্বর জমি বের করে চাষ করতে শুরু করে। আর এইভাবেই দামিনী কোহতে সাঁওতালদের একটি সুন্দর উপনিবেশ গড়ে ওঠে। মুঘল আমলে এই অঞ্চলটি ছিল বাংলা সভার অংশ। ফলে পাহাড়ের নিচে সমতল ভূমিতে দীর্ঘকাল ধরেই বাঙালিদের বাস ছিল। ধীরে ধীরে বীরভূম এবং বর্ধমান জেলা থেকে অধিক সংখ্যায় বেনে, ময়রা এবং অন্যান্য বাঙালি পরিবারও এখানে আসতে শুরু করে অবাঙালি ব্যবসাদারেরাও। আসার কারণ ছিল এখানে ব্যবসা বাণিজ্যের এবং সুদের কারবার করার চমৎকার সুযোগ। ব্যবসাদাররা নামমাত্র দামে সাঁওতালদের কাছ থেকে সর্ষে এবং চাল কিনতেন। সাঁওতালরাও ছিল অজ্ঞ এবং অত্যন্ত সৎ। তাদের অজ্ঞতার সুযোগ ব্যবসায়ীরা পূর্ণ মাত্রায় নিতেন। অল্প সময়ের মধ্যে তারা বিপুল অর্থ উপার্জন করে ফেলে। জমিদাররাও শুরু করেছিলেন নানাভাবে অত্যাচার। জমিদার, পুলিশ, আমলা, নায়েব, সেজওয়াল কোর্টের মানুষজন সকলের দ্বারা নানাভাবে অত্যাচারিত হতে হতে সাঁওতালরা ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছিল। এর সঙ্গে যোগ হলো নীলকর সাহেবদের উৎপাত। তারা দামিনী কোহর জমির উপর স্থাপন করতে লাগলেন নীলকুঠি। তারাও সাঁওতালদের উপর নানা রকম অত্যাচার শুরু করলেন। সাঁওতালদের নীল চাষ করার জন্য জোর জুলুম করতে লাগলেন। এইসব সরল মানুষদের প্রতি যে অবিচার চলছিল তা শোনার জন্য কেউ ছিল না। সামগ্রিক পরিস্থিতি সাঁওতালদের কাছে হয়ে উঠেছিল অসহনীয়। 1854 সাল থেকেই প্রধান সাঁওতালরা নিজেদের মধ্যে তাদের ক্ষোভ নিয়ে আলোচনা শুরু করেছিল। অবশেষে এগিয়ে এসে নেতৃত্ব দিলেন বারহাইতে 3 কিলোমিটার দূরে অবস্থিত ভগ্নাডিহি গ্রামের চুনার মুর্মুর 2 পুত্র সিধু এবং কানু। যদিও চুনার মুর্মুর 4 পুত্র সিধু, কানু, চাঁদ এবং ভৈরবের নাম একই সাথে উচ্চারিত হয়। চুনার ছিলেন সাঁওতাল সমাজের সচ্ছল মানুষ, কিন্তু তিনিও মহাজনের ঋণের জালে জড়িয়ে পড়েন এবং সর্বশান্ত হয়ে যান। 1855 সালের 30 জুন দামিনী কোহ ছাড়াও বীরভূম, ভাগলপুর, হাজারিবাগ ও মানভূম থেকে অসংখ্য সাঁওতাল ভগ্নাডিহিতে জমায়েত হয়। ভগ্নাডিহিতে আন্দোলনের রূপরেখা তৈরি করার জন্য সপ্তাহব্যাপী বৈঠক হয়। এই বৈঠকে এক অংশ ইংরেজ শাসকের বিরুদ্ধে আন্দোলন করার মত দেয়, অন্য একটি অংশ কলকাতা গিয়ে লাট সাহেবকে নালিশ জানানোর পক্ষে মত দেয়। শেষমেশ দ্বিতীয় পক্ষের মতকেই গ্রহণ করা হয়। এরপর 30,000 সশস্ত্র সাঁওতাল ভগ্নাডিহি থেকে কলকাতার অভিমুখে যাত্রা শুরু করে। চলার পথে রাস্তায় বিভিন্ন গ্রামে মহাজনদের সঙ্গে শুরু হয় তাদের সংঘর্ষ। বহু অত্যাচারী হিন্দু মহাজনকে সাঁওতালরা নৃশংসভাবে হত্যা করে।
সেই সময় সাঁওতালদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কামার, কুমোর, চামার, তেলি, মাল, ডোম, বাউরি ইত্যাদি প্রান্তিক হিন্দুরা। আর ছিল মুসলমান মমিনরাও। কামারদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাঁওতালদের টাঙি, বল্লম, তরবারি, তীরের ফলা ইত্যাদি তৈরি করে দিত কামাররা। এরপর আন্দোলনকারীদের দল বর্তমান ঝাড়খণ্ড জেলার রানীশ্বর ব্লকের ময়ূরাক্ষী নদীর আমজোড়া ঘাট পর্যন্ত পৌঁছে যায়। সেই সময়ে নদীর 2 কিলো উপচে পড়ছিল বন্যার জল। আন্দোলনকারীদের দল নদী পার করার সময় সংঘর্ষ বাধে ইংরেজ সৈনিকদের সাথে। ইংরেজদের গুলিতে মৃত্যু হয় বহু সাঁওতালের। রক্তে লাল হয়ে যায় নদীর জল, আর পড়ে থাকা অসংখ্য মৃতদেহ ফেলে দেওয়া হয় পাশের একটি পুকুরে। হ্যাঁ বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি সেই পুকুরের ধারে, যা আজও সাঁওতাল কাটা পুকুর নামে খ্যাত। 2000 সালে একজন মাস্টার মশাই, বীরভূম জেলার উনি মাস্টার মশাই, আমাদের একটা পত্রিকা বেরোয় ঝাড়খণ্ড বঙ্গভাষী জাগরণ, তাতে সাঁওতাল কাটা পুকুরের একটা সংক্ষিপ্ত ইতিহাস লিখেছিলেন। সেই সময় থেকে লাগাতার আমি বিভিন্ন হিন্দি এবং বাংলা সংবাদপত্রে, পত্রপত্রিকায় সাঁওতাল কাটা পুকুরকে তুলে ধরেছি। এই বছর দুমকা জেলার ডেপুটি কমিশনার রবিশঙ্কর শুক্লা এই পুকুরটার উন্নয়নের কাজে হাত দিয়েছেন। এখানে উন্নয়নের কাজ চলছে। পিডব্লিউডির পক্ষ থেকে বিভিন্ন রোডে সাঁওতাল কাটা পুকুরের নির্দেশিকার হোর্ডিং লাগানো হয়েছে। মোটামুটি পুকুরটা হেরিটেজ হিসাবে উন্নীত করার একটা প্রস্তুতি চলছে। সাঁওতাল বিদ্রোহের সমাপনের ইতিহাস অত্যন্ত মর্মান্তিক। বিশ্বে কোনো আন্দোলনের এত মর্মান্তিক সমাপন ঘটে নাই। বর্তমান সাহেবগঞ্জ জেলার ভোগনাডি থেকে 1855 সালে মহাজনী শোষণের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়, সেই সময় দেশের রাজধানী ছিল কলকাতা এবং লাট সাহেব ছিলেন সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক। আন্দোলনকারীরা আন্দোলন করে নাই, তারা সর্বোচ্চ আধিকারিককে নালিশ জানানোর জন্য হাঁটা পথে কলকাতা অভিমুখে রওনা হয়। সেই সময় এই রানীশ্বর ব্লকের ময়ূরাক্ষী নদীর আমজোড়া ঘাটে ইংরেজ সৈনিকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের ইতিহাস বলছে যে ইংরেজরা যখন, আন্দোলনকারীরা যখন ময়ূরাক্ষী নদীর জলে ঝাঁপ দেয়, সেই সময় ইংরেজ সৈনিকরা শূন্যে ফায়ার করে। সাঁওতালরা বলেছিল, আমরা গুলিটা হজম করলুম, চল সবাই এগিয়ে যাই। তারপরেই এলোপাথারি গুলি চলে। এখানে বহু সংখ্যক আন্দোলনকারী মারা যায়। তাদের এখানে এনে এই পুকুরে ফেলে দেওয়া হয়। এই যে রানীশ্বর অঞ্চলটা আছে, এই অঞ্চলটা তো সেই সময় হেতমপুর রাজা এবং রাজনগর রাজার এলাকা ছিল। এখানকার ইতিহাস আছে। এখানে রামকৃষ্ণ মিশন ছিল, এখানে নরঙ্গী ধামের মন্দির আছে, এখানে সাদিপুরে পাহাড়ের ওপরে মহাবীরজির মন্দির আছে। যে মন্দিরটা ছিল জৈন মন্দির, এখন হিন্দুরা সেটাই মহাবীরজির লেজ লাগিয়ে সেটাকে বজরংবলীর মন্দিরের রূপ দিয়েছে। এখানকার এই এলাকাটা সেই সময় জঙ্গল ছিল। সেই সময় ইংরেজরা একটা বুনো হাতিকে গুলি করে মেরেছিল। কলকাতার মিউজিয়ামে সব থেকে বড় যে হাতির কঙ্কাল আছে, সেটা কিন্তু এই রানীশ্বর ব্লকের ভাড়ো বিলকান্দির কঙ্কাল। এখানে সব জায়গায় প্রাচীন গৌরবময় ইতিহাস আছে, যেগুলো আগামী দিনে তুলে ধরা উচিত। এই এলাকার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। শুধু এই যে পাশে যে সাঁওতাল কাটা পুকুর রয়েছে তা নয়, এখানে আশেপাশে আমরা শুনলাম স্থানীয় মানুষ, আবার সঙ্গেই দুজন দাঁড়িয়ে আছেন, তাদের কাছ থেকেই জানতে পারলাম যে এখানে বহু কিছু দেখার আছে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। বীরভূমের সদর শহর সিউড়ি, তা সিউড়ি শহর থেকে সিউড়ি সদর থেকে সোজা রাস্তা আমজোড়া রোড।
আমজোড়া রোড আসার সময় কেন্দুলি গ্রাম, তা কেন্দুলি গ্রামের সামনে পাবো আমরা চেকপোস্ট। সেই চেকপোস্ট সিউড়ি থেকে কোন রাস্তার বাস ধরবে তারা? আমজোড়া বাস ধরবে, অ্যাভেলেবল বাস, অ্যাভেলেবেল বাস সিউড়ি বাস স্ট্যান্ড থেকেই পাওয়া যাবে। সিউড়ি বাস স্ট্যান্ড থেকে পাওয়া যাবে। আচ্ছা, তো সেইখান থেকে আসতে হবে ডাইরেক্ট কেন্দুলি চেকপোস্ট। আচ্ছা। কেন্দুলি চেকপোস্ট থেকে আর একটু পশ্চিম দিকে এলে মোটামুটি 500 মিটার মতো এলে সাঁওতালকাটার পুকুর। নামতে হবে কোথায় বাস থেকে? ওই কেন্দুলি চেকপোস্ট ওখানে নেমে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা। এছাড়াও আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে রানীশ্বর হয়ে মানে শ্যাওড়াকুড়ি, সিউড়ি থেকে মোহাম্মদ বাজার হয়ে পথে শ্যাওড়াকুড়ি হয়ে রানীশ্বর, আর রানীশ্বর থেকে একটু আমজোড়া ঘাট, আমজোড়া ব্রিজ পেরোতে হবে। ব্রিজ পেরিয়ে পথে আসা যাবে সাঁওতালকাটার পুকুর। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সাঁওতালকাটা পুকুর থেকে এবার আমরা এগিয়ে চললাম ভারত সেবাশ্রম সংঘের কাছে। যাওয়ার পথে ময়ূরাক্ষী নদীর আশেপাশে দেখতে শুরু করলাম, আর মনে পড়ল সেই সময়ের কথা যখন এখানে ব্রিজ ছিল না, আর এই আমজোড়া ঘাটের কাছে ঘটেছিল সেই রক্তাক্ত ঘটনা প্রবাহ। সত্যিই বন্ধুরা, কত ইতিহাস আজও চাপা পড়ে রয়েছে, কত স্থান যে আজও মানুষের অগোচরে রয়ে গেছে। এটা আমাকে ভীষণ ভাবিয়ে তোলে। জানি না এইভাবে কতদিন কত অজানা ইতিহাস আপনাদের কাছে তুলে ধরতে পারবো। যাই হোক, আমরা এবার ভারত সেবাশ্রম সংঘের রাস্তায় প্রায় এসে পড়েছি। এবং যারা মারা গেছে তাদের নামগুলো প্রকাশ করার দাবি করেছে। তা কত সংখ্যক হবে? কোনো মানে নথিপত্র কিছু আছে যে মোটামুটি এত সংখ্যক মানুষ মারা গেছিল? যে সময় সাঁওতাল বিদ্রোহ হয় সেই সময় তো এটা বীরভূম ছিল, হ্যাঁ, এবং বেঙ্গল প্রভিন্সের আন্ডারে ছিল। তো যত সরকারি ডকুমেন্ট সেগুলো তো আছে বীরভূম জেলার রেকর্ডখানা এবং কলকাতার আপনার আর্কাইভে। তারা শুধু যে সাঁওতাল ছিল তা তো না, সাঁওতাল, পাহাড়িয়া, ভুঁইয়া, ঘাটোয়াল, কুমোর, কামার, মাল। তো ভারত সেবাশ্রম সঙ্গে আলাপ হলো আশ্রমের স্বামী নিত্যব্রতা নন্দ মহারাজের সঙ্গে। তাঁর আন্তরিকতায় মুগ্ধ হলাম আমি। তিনি ঘুরিয়ে দেখালেন আশ্রম সংলগ্ন হাসপাতালটি। তার কাছ থেকেও শুনলাম এই সাঁওতালকাটা পুকুর নিয়ে বেশ কিছু কথা। এই সাঁওতালকাটা পুকুর তো বহু পুরনো, ধামাচাপা হয়ে পড়েছিল। গৌতমবাবু বেশ কয়েক বছর ধরেই এটা লেখালেখি করার পরে এই বছরেই এখানকার যে ডিএম এসছেন রবিশঙ্কর শুক্লাজি, উনি এর উৎসাহ নিয়ে এটাকে এখানকার লোকাল এমএলএ, যিনি দুমকা বিধানসভার যে আমাদের মুখ্যমন্ত্রীর ছোট ভাই বসন্ত সোরেনজি, ওনারা সবাই খুব উৎসাহ নিয়ে ওনার ডিসিকে নিয়ে এসে উনি আবার ওখানে নিয়ে যান, এবং ওনার প্রয়াসে, ওনার প্রচেষ্টাতে এই সাঁওতালকাটা পুকুরটা আজ একটা ঐতিহাসিক জায়গা লাভ করেছে। উনি যদি চেষ্টা না করে থাকতেন তাহলে ধামাচাপা হয়েই পড়ে থাকে। সংস্কারের কাজটাও শুরু হয়েছে, এবং সরকারের নজরে আসার ফলে ওনার লেখার মাধ্যমে। বিশ্বের ইতিহাসে কোনো আন্দোলনের এত মর্মান্তিক পরিণতি হয় নাই যে ধরনের মর্মান্তিক পরিণতি হয়েছিল সাঁওতাল বিদ্রোহের। সাঁওতাল বিদ্রোহের পর সেই বছরই বীরভূম জেলাকে খণ্ডিত করে পশ্চিম ভাগের জঙ্গলমহলকে সাঁওতাল পরগনা করা হলো। সাঁওতাল পরগনা তৈরি করার পর ইংরেজরা যখন এখানকার বন সম্পদ লুণ্ঠন করায় ব্যস্ত, সেই সময় গ্রামের পর গ্রাম মহামারী, কলেরা, প্লেগ এই সমস্ত রোগে আক্রান্ত হয়, প্রচুর মানুষ মারা যায়। সেই সময় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতার ব্যস্ততম জীবনকে ত্যাগ করে এখানে আসেন। অধুনা সাঁওতাল পরগনার জামতাড়া জেলার কর্মাটারে এসে উনি তার সেই বিশাল সেবামূলক কর্মকাণ্ড শুরু করেন। হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, গ্রামে গ্রামে ঘুরে রোগীদের মলমূত্র পরিষ্কার করে দিতেন। ইতিহাসে সেটা কিন্তু সঠিক জায়গা পায় নাই। সাঁওতাল বিদ্রোহের পর উনি যে কাজগুলো এখানে করেছেন
তার সঠিক মর্যাদা দেওয়া হয় নাই। তবে কেন্দ্র সরকারের রেল মন্ত্রণালয় কর্মাটার স্টেশনকে বিদ্যাসাগর স্টেশন নামকরণ করেছে। এর আগে যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন রঘুবর দাস, উনি কর্মাটারকে নূতন ব্লক তৈরি করে সেই ব্লকের বিদ্যাসাগর ব্লক নামকরণ করেছেন। এখানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওই কর্মকাণ্ডকে স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা দরকার। ঠিকই তাই। গৌতমবাবু আমার হাতে তুলে দিলেন শারদর্ঘ্য ঝাড়খণ্ড বঙ্গভাষী জাগরণ। পরিশেষে স্বামী নিত্যব্রতানন্দ তার নিজের হাতে যত্ন করে খাওয়ালেন আমাদের দুপুরের আহার। সত্যি দিনটা যেন একটা অন্যরকমভাবেই কেটে গেল এই ঝাড়খণ্ডে এসে। ফিরে চললাম ঝাড়খণ্ড থেকে, কিন্তু ফেরার পথে আবার দাঁড়িয়ে পড়লাম সাঁওতালকাটা পুকুরের কাছে। ফিরে যাচ্ছি এই সাঁওতালকাটা পুকুর থেকে। এক মর্মান্তিক ইতিহাসের সাক্ষী এই সাঁওতালকাটা পুকুর, এক আন্দোলনের করুণ পরিণতির সাক্ষী এই সাঁওতালকাটা পুকুর। জড়িয়ে আছে কত কি ইতিহাস, কত মানুষের চোখের জল, কত মানুষের রক্তের বলিদান হয়েছে এই পুকুরে। বহু ইতিহাসের সাক্ষী। আসুন আপনারাও ঘুরে যান। একদম বীরভূমের বর্ডার, ঝাড়খণ্ডের শুরু, এরকম একটা জায়গায় এমন একটা ঐতিহাসিক স্থান সত্যিই ভালো লাগবে, মন খারাপও হয়ে যায় তার সাথে। যাক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। ভালো থাকবেন বন্ধুরা।